সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা বিট তথা স্বরকম্প বা অধিকম্প নিয়ে কথা বলবো। বিট সৃষ্টি হতে হলে কয়েকটা শর্ত মানতে হবে। বিট সৃষ্টি হওয়ার প্রথম যে শর্ত সেটি হচ্ছে দুটি তরঙ্গের প্রয়োজন হবে এবং দুটি তরঙ্গের বিস্তারের মান হতে হবে সমান, এবং যে দুটি তরঙ্গ আমরা নেব তার কম্পাঙ্ক প্রায় সমান হতে হবে, কিন্তু সমান হওয়া যাবে না। এবং ওই তরঙ্গ দুটো সামনের দিকে অগ্রসরের সময় একটি তরঙ্গ আরেকটি তরঙ্গের উপরে উপরিপাতন হতে হবে, অর্থাৎ সুপারপজিশন হতে হবে। এই শর্ত কয়েকটি যদি মানে, তাহলে তরঙ্গগুলো এই উপরিপাতনের ফলে কোথাও জোরে শব্দ শোনা যাবে, কোথাও শব্দ শোনা যাবে না, আবার জোরে শব্দ শোনা যাবে, আবার শোনা যাবে না। অর্থাৎ তরঙ্গের তীব্রতার পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটবে, ফলে জোরে শব্দ আস্তে শব্দ শোনা যাবে। এই যে ঘটনাটি, এটিকে বলা হয় বিট। বিট সৃষ্টি করতে হলে আমরা দুটি সুর শলাকা নেব, দুটি টিউনিং ফর্ক নেব এবং এদেরকে আঘাত করে আমরা শব্দায়িত করব। প্রথম যে সুর শলাকাটি নিয়েছি এটির কম্পাঙ্ক ধরি F1, দ্বিতীয় যে সুর শলাকাটি রয়েছে নীল কালারের এটির কম্পাঙ্ক ধরি F2। এই কম্পাঙ্ক দুটো সমান হওয়া যাবে না, কিন্তু প্রায় সমান হতে হবে। এই রকম দুটি সুর শলাকাকে যদি আমরা একসাথে আঘাত করলে যে তরঙ্গ দুটো তৈরি করবে তাদের বিস্তার হবে সমান, কম্পাঙ্ক প্রায় সমান, তারা যাওয়ার সময় একটা আরেকটার উপরে উপরিপাতন হবে, ফলে পর্যায়ক্রমে শব্দের তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটবে, অর্থাৎ প্রবল শব্দ নিঃশব্দ, প্রবল শব্দ নিঃশব্দ পাওয়া যাবে। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলবো বিট। চলো তো আমরা একটু দেখে নেই। প্রথম সুর শলাকাটিকে আঘাত করলে এটি তার নিজের কম্পাঙ্কে কাঁপতে থাকবে এবং কন্টিনিউয়াসলি শব্দ উৎপন্ন হবে। দ্বিতীয় সুর শলাকাটিকে আঘাত করলে সেটি তার নিজের কম্পাঙ্কে কম্পিত হবে এবং অনবরত শব্দ তৈরি হবে। কিন্তু দুটি সুর শলাকাকে একত্রে শব্দায়িত করলে দেখো, কোথাও প্রবল শব্দ নিঃশব্দ, শব্দে জোরে শোনা যাবে, আস্তে শোনা যাবে। এই যে পর্যায়ক্রমে প্রবল শব্দ এবং নিঃশব্দ পাওয়ার যে ঘটনা, এটাকে আমরা বিট বলবো। তাহলে আমরা সুন্দর করে সংজ্ঞা দেব। সমান বিস্তারের এবং প্রায় সমান কম্পাঙ্কের কিন্তু সমান নয় এমন দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে। এই ঘটনাকে আমরা বিট, স্বরকম্প বা অধিকম্প বলবো। দেখো, যখন দুটি শব্দ তরঙ্গ তৈরি হবে উপরিপাতনের ফলে কোথাও সমদশায় উপরিপাতিত হবে, আর আমরা জানি সমদশায় যদি উপরিপাতিত হয় তাহলে সেই জায়গাতে কণার যে লব্ধি বিস্তার এর মান হয় সর্বোচ্চ, আর বিস্তার যদি সর্বোচ্চ হয় আমরা জানি সেখানে তীব্রতা হয় সর্বোচ্চ। শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে যেখানে বিস্তার সর্বোচ্চ, সমদশায় মিলিত হলে সর্বোচ্চ বিস্তার পাবো, সেইখানে তীব্রতা বেশি হবে, জোরে শব্দ শোনা যাবে, একটি প্রবল শব্দ শুনতে পাবো। তারপরে এইভাবে উপরিপাতনের ফলে যখন বিপরীত দশায় মিলিত হবে তখন বিস্তারের মান হবে 0, সেখানে শব্দের তীব্রতা হবে 0, ফলে একটি নিঃশব্দ পাবো, মানে কোনো শব্দই শুনতে পাবো না। আমরা এই কালো কালি দিয়ে যে তরঙ্গটি এঁকেছি এটি প্রথম সুর শলাকা হতে উৎপন্ন তরঙ্গ, এর কম্পাঙ্ক ধরেছি F1, বিস্তার হচ্ছে A। আর এই নীল কালারের যে দ্বিতীয় সুর শলাকাটি রয়েছে এর থেকে যে তরঙ্গটি উৎপন্ন হয়েছে এটি নীল কালি দিয়ে লিখেছি, এটার কম্পাঙ্ক হবে F2, এর বিস্তার হবে A। এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে যে লব্ধি সরণ হবে সেটা আমরা লাল কালি দিয়ে দেখিয়েছি। দেখো, বিস্তারের মান সর্বোচ্চ, এইভাবে দেখো বিস্তারের মান এই জায়গাতে সর্বনিম্ন, বিপরীত দশায় মিলিত হয়েছে। আবার দেখো বিস্তারের মান সর্বোচ্চ, আবার সর্বনিম্ন, আবার সর্বোচ্চ, আবার সর্বনিম্ন, অর্থাৎ প্রবল শব্দ, শব্দ নাই, প্রবল শব্দ, শব্দ নাই, জোরে শোনা যাবে, শব্দ নাই। এই যে ঘটনা, এটাকে আমরা বিট বলবো।
প্রথম সুরশলাকা হতে উৎপন্ন যে তরঙ্গটি রয়েছে তার সমীকরণ অর্থাৎ কণার সমীকরণ হবে y1 ইজ ইকুয়াল টু a sin 2 পাই f1t। দেখো তো এটা কি বিস্তার, f1টা কি ওই প্রথম সুরশলাকার কম্পাঙ্ক, আর এই দ্বিতীয় সুরশলাকা হতে যে তরঙ্গটি নির্গত হয়েছে তার কণার সমীকরণ হবে y2 ইজ ইকুয়াল টু a sin 2 পাই f2t। কেন এ? কারণ বিস্তার সমান হতে হবে, কম্পাঙ্ক সমান হওয়া যাবে না কিন্তু প্রায় সমান হতে হবে, অর্থাৎ ডিফারেন্সটা খুব বেশি হওয়া যাবে না। তাহলে আমরা এই বিটের একটি গাণিতিক রাশিমালা দেখতে পারি যে আসলে কোন শর্তে আমরা প্রবল শব্দ নিঃশব্দ পাবো। এই তরঙ্গ দুটোর যেহেতু উপরিপাতন হয়েছে আর উপরিপাতনের নীতি অনুসারে আমরা জানি যে লব্ধি সরণের মান হবে এই পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান, অর্থাৎ আমরা লিখতে পারি এই লব্ধি সরণ y ইজ ইকুয়াল টু হবে y1 প্লাস y2। তাহলে এই জায়গাতে আমরা একটু মানগুলো বসিয়ে দেব। y ইজ ইকুয়াল টু বলতো y1 কত, a sin 2 পাই f1t, আমরা মানগুলো একটু বসিয়ে দিই। তাহলে a sin 2 পাই f1t প্লাস y2 এর মান হচ্ছে a sin 2 পাই f2t। দেখো তো এই দুটো জায়গাতে a আছে, তাহলে আমরা a কমন নিতে পারি, তাহলে y ইজ ইকুয়াল টু হবে a, যদি কমন নেই এখানে থাকবে sin 2 পাই f1t প্লাস এখানে থাকবে sin 2 পাই f2t। এবার একটু খেয়াল করো তো এই যে 2 পাই f1t এইটাকে আমরা একটু ধরবো c, আর এই যে 2 পাই f2t এটাকে ধরবো d, তাহলে sin c প্লাস sin d। আর sin c প্লাস sin d সূত্র আমরা জানি sin c প্লাস sin d ইজ ইকুয়াল টু আমরা জানি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে আমরা এই ফর্মুলাটা যদি এইখানে বসিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু এ থাকবে বলতো sin c প্লাস sin d 2 sin, তাহলে 2 sin c প্লাস d বাই 2। দেখো তো এটা c এটা d, এই দুইটার যোগফল ভাগ 2, কিন্তু 2 পাই t তো কমন রয়েছে, তাহলে আমরা কমন নিয়ে ফেলি, তাহলে 2 পাই t এখানে থাকবে f1 প্লাস f2, আর নিচে ভাগ কত হবে 2 c প্লাস d ভাগ 2। এখানে কি থাকবে cos থাকবে, তারপর হলো c মাইনাস d ভাগ 2, তাহলে এখানেও আমরা কমন নিতে পারি 2 পাই t f1 মাইনাস f2 আর নিচে হবে 2। দেখো তো এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, তাহলে কেটে গেলে আমরা ফর্মুলাটি পাবো y ইজ ইকুয়াল টু, আমরা একটু একবারে সাজিয়ে লিখি 2a। এখানে তাকাও তো cos এর টার্মটা আগে লিখবো, তাহলে cos থাকবে, এখানে থাকবে পাই t f1 মাইনাস f2, আর এখানে থাকবে sin পাই t f1 প্লাস f2। এই সমীকরণ থেকে আমরা বলেছিলাম যে এই যে কজের টার্ম যেটি রয়েছে, কজের টার্ম এটি লব্ধি বিস্তার নির্দেশ করে। তাহলে বলো তো এই যে 2a cos পাই t f1 মাইনাস f2 এটাই হচ্ছে আমার লব্ধি বিস্তার, এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি লব্ধি বিস্তার a। তাহলে লব্ধি বিস্তার a ইজ ইকুয়াল টু কি লেখা যাবে 2a cos পাই t f1 মাইনাস f2, এটাই আমার হচ্ছে লব্ধি বিস্তারের মান। শিক্ষার্থী বন্ধুরা এই সমীকরণ থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে কখন কখন প্রবল শব্দ পাওয়া যাবে এবং কখন নিঃশব্দ পাওয়া যাবে। তাহলে আমরা প্রবল শব্দ পাওয়ার শর্ত প্রথমে দেখব, কোথায় প্রবল শব্দ পাবো, যেখানে এই তরঙ্গ দুটি সমদশায় মিলিত হয়েছে। বলতো সমদশায় যদি মিলিত হয় বিস্তারের মান হবে সর্বোচ্চ, তাহলে বিস্তারের মান এখানে কত হবে, অর্থাৎ এই a এর মান যদি
প্লাস মাইনাস 2a হয়, দেখো একটা তরঙ্গে এ আর একটা তরঙ্গে এ 2a, ওকে, প্লাস মাইনাস উপরে নিচে হতে পারে, অর্থাৎ এই লব্ধি বিস্তার এর মান যখন প্লাস মাইনাস 2a হবে তখন কিন্তু এই প্রবল শব্দ পাওয়া যাবে। তাহলে আমরা এই শর্তটি যদি এইখানে বসিয়ে দেই, বলো তো কি লেখা যাবে? তাহলে আমরা একটু লিখতে পারি একবারে 2a cos, এখানে থাকবে পাই টি থাকবে, এখানে থাকবে f1 মাইনাস f2 ইজ ইকুয়াল টু, বলো তো এর জায়গায় আমরা কত বসাবো? প্লাস মাইনাস 2a, ওকে। এবার দেখো এই 2a কেটে যাবে, কেটে গেলে আমরা লিখতে পারি এখানে থাকবে cos পাই টি f1 মাইনাস f2 ইজ ইকুয়াল টু, বলো তো প্লাস মাইনাস 1 থাকবে। এবারে আমরা যে কাজটি করতে পারি, এখানে পাই টি থাকবেই, এখানে f1 থাকলো, f2 থাকলো, খেয়াল করো cos কত ডিগ্রির মান প্লাস 1, বলো তো cos 0 ডিগ্রির মান প্লাস 1, তারপরে বলো তো cos কত ডিগ্রির মান মাইনাস 1, 180 ডিগ্রির মান মাইনাস 1 মানে পাই, আবার cos কত ডিগ্রির মান প্লাস 1, 2 পাই, তারপরে 3 পাই এর মান হচ্ছে মাইনাস 1। এইখান থেকে আমরা টি এর মানটি বের করার চেষ্টা করব, অর্থাৎ কত সময় পর পর আমরা প্রবল শব্দ অর্থাৎ জোরের শব্দ শুনতে পাবো। দেখো তো এইখানে টি ইজ ইকুয়াল টু তাহলে কি লেখা যাবে? দেখো এই পাই f1 মাইনাস f2 এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 0, তার মানে সময় যখন 0 তার মানে শুরুতেই আমরা একটা প্রবল শব্দ শুনতে পাবো, ওকে। তারপরে দেখো আমরা যদি এই দ্বিতীয়টার ক্ষেত্রে কাজ করি, এই পাই কেটে যাবে, বলো তো টি ইজ ইকুয়াল টু এটা এর নিচে ভাগ হয়ে যাবে, তাহলে হবে 1 ভাগ f1 মাইনাস f2, অর্থাৎ 1 ভাগ f1 মাইনাস f2 সময় পরে আর একটা কিন্তু প্রবল শব্দ পাওয়া যাবে। খেয়াল করে দেখো আমার এইটা একটা প্রবল শব্দ, তারপরে আমরা পেয়েছি নিঃশব্দ, এই যে এটি হচ্ছে আমার নিঃশব্দ, এই দেখো বিপরীত দশায় মিলিত হয়েছে, তারপরে দেখো আবার আমরা এখানে পেয়েছি প্রবল শব্দ, তাহলে শুরুতেই একটা প্রবল শব্দ, তারপরে এইখানে আর একটা প্রবল শব্দ, তাহলে এই প্রবল শব্দ থেকে এই প্রবল শব্দ পাওয়ার মধ্যবর্তী সময় হচ্ছে 1 ভাগ f1 মাইনাস f2, এই সময় পরে আমরা একটি প্রবল শব্দ পাবো। তারপরে খেয়াল করো আমরা যদি তৃতীয়টার ক্ষেত্রে কাজ করি, দেখো এই পাই কেটে যাবে, উপরে থাকবে 2 আর f1 বিয়োগ f2 নিচে এসে ভাগ হয়ে যাবে, মানে এত সময় পরে আমরা আরেকটা প্রবল শব্দ পাবো। এই যে আমাদের আরেকটা প্রবল শব্দ এইখানে রয়েছে, মাঝখানে আরেকটা নিঃশব্দ রয়েছে, এই যে বিপরীত দশায় মিলিত হয়েছে আরেকটা নিঃশব্দ, এই যে এটি আরেকটি নিঃশব্দ, ওকে। তাহলে এই পরেরটার ক্ষেত্রে যদি আমরা কাজ করি 3 পাই এর ক্ষেত্রে, তাহলে উপরে হবে 3, নিচে হবে f1 মাইনাস f2, এটার ক্ষেত্রে যদি করি 4 ভাগ f1 মাইনাস f2, এইভাবে চলতে থাকবে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পর পর দুটি প্রবল শব্দের, এই দেখো এটি একটি, এই যে এটি একটি, এই দুইটা প্রবল শব্দ পাওয়ার মধ্যবর্তী সময় ব্যবধানটা কত, গ্যাপ কত, অর্থাৎ পরপর দুটি প্রবল শব্দ শোনার মধ্যবর্তী সময়, তাহলে আমরা এইটা থেকে এইটা বিয়োগ দেব, এইটা থেকে যদি এইটা বিয়োগ দেই বলো তো কত পাবো? 1 ভাগ f1 মাইনাস f2 পাবো। আবার বলো তো পরের যে প্রবল শব্দটা সেটা কত সময় পরে পাবো, এটা থেকে আমরা এটা বিয়োগ দেব, বিয়োগ দিলে দেখো যদি লসাগু করি f1 মাইনাস f2 হবে 2 বিয়োগ 1 হবে, তার মানে এই সময়টাও হবে 1 ভাগ f1 মাইনাস f2, তারপরে এই সময় দুটো যদি আমরা বিয়োগ দেই 1 ভাগ f1 মাইনাস f2, এটাও যদি আমরা বিয়োগ দেই তাও হবে 1 ভাগ f1 মাইনাস f2, অর্থাৎ পরপর দুটি প্রবল শব্দ পাওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধান পেয়েছি 1 ভাগ f1 মাইনাস f2। এই কথাটি আমরা একটু বাংলাতে যদি লিখি, তার মানে পরপর দুটি প্রবল শব্দ পাওয়ার মধ্যবর্তী সময়, পরপর দুটি প্রবল শব্দের মধ্যবর্তী সময় হবে, বলতো কত হবে? 1 ভাগ f1 মাইনাস f2।
এবারে আমরা নিঃশব্দ পাবার শর্ত দেখব, অর্থাৎ কোন কোন শর্তে আমরা কোনো শব্দই শুনতে পাবো না। দেখো তো, যেখানে যেখানে লব্ধি বিস্তারের মান হবে 0 সেইখানে আমরা কোনো শব্দ পাবো না, এখানে পাবো না, এখানে পাবো না, এখানে পাবো না। ওকে, তাহলে নিঃশব্দ কখন পাবো? যখন বিপরীত দশায় মিলিত হবে, আর বিপরীত দশায় যদি মিলিত হয় তাহলে লব্ধি বিস্তারের মান 0 হবে। অর্থাৎ লব্ধি বিস্তার এর মান যখন হবে 0 তখন কিন্তু আমরা কোনো শব্দ শুনতে পাবো না, নিঃশব্দ পাবো। এবার এই শর্তটি যদি আমরা এই ফর্মুলাতে বসিয়ে দেই এই জায়গাতে, তাহলে আমরা একবারে লিখতে পারি, দেখো 2a cos পাই টি f1 মাইনাস f2, এই এর জায়গায় আমরা কত বসাতে পারি? 0, তাহলে ইজ ইকুয়াল টু হবে 0। আমরা এইখান থেকে 2 এটা যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে থাকবে এখানে cos পাই টি f1 মাইনাস f2 ইজ ইকুয়াল টু হবে 0। ওকে, 2 এটা ভাগ হয়ে যাবে, 0 হয়ে যাবে। এইখান থেকে আমরা যেটি লিখতে পারি, তাহলে কসটাকে তুলে দেব, এখানে থাকবে পাই টি, এখানে থাকবে f1 মাইনাস f2 ইজ ইকুয়াল টু, বলো তো কস কত ডিগ্রির মান? 0। কস 90 ডিগ্রির মান 0, অর্থাৎ পাই বাই 2 এর মান হবে 0। তারপরে 3 পাই ভাগ 2 এর মানও হবে 0, 5 পাই ভাগ 2 এর মানও হবে 0, 7 পাই ভাগ 2 এর মানও হবে 0, এইভাবে চলতে থাকবে। এইখান থেকে আমরা যদি সময় বের করি, দেখো টি ইজ ইকুয়াল টু এই পাই কেটে যাবে, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 2, এই যে 2, এখানে থাকবে f1 মাইনাস f2। অর্থাৎ এই এত সময় পরে, এইখান থেকে এত সময় পরে, অর্থাৎ এইটুকু সময় পরে আমরা একটি নিঃশব্দ পাবো, অর্থাৎ কোনো শব্দ পাবো না। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে যদি কাজ করি, পাই উঠে যাবে, তাহলে এখানে উপরে থাকবে 3, নিচে থাকবে 2 গুণন f1 মাইনাস f2। তার মানে এই সময় পরে আমরা আরেকটা নিঃশব্দ পাবো। আমরা যদি এটার কাজ করি তাহলে উপরে হবে 5, নিচে হবে 2 f1 মাইনাস f2, এইভাবে চলতে থাকবে। তার মানে যদি প্রশ্ন করি তোমাদেরকে, তাহলে পরপর দুটি নিঃশব্দ পাওয়ার মধ্যবর্তী সময় কত? তাহলে এটি থেকে আমরা এটি বিয়োগ দেব। ওকে, তাহলে এইটা থেকে যদি আমরা এইটা বিয়োগ দেই তাহলে দেখো লসাগু হবে 2 ইন্টু f1 মাইনাস f2, 3 বিয়োগ 1, 2 থাকবে উপরে, সেই 2 নিচের 2 কেটে যাবে, তাহলে এই সময়টাও হবে 1 ভাগ f1 মাইনাস f2। আমরা যদি এটি থেকে এটি বিয়োগ দেই তাহলে হবে 1 ভাগ f1 মাইনাস f2। তাহলে খেয়াল করে দেখো, পরপর দুটি নিঃশব্দেরও মধ্যবর্তী সময় 1 ভাগ f1 মাইনাস f2, 1 ভাগ f1 মাইনাস f2। তাহলে এই কথাটিও আমরা বাংলায় একটু লিখে নিতে পারি, পরপর দুটি প্রবল শব্দ না, নিঃশব্দের মধ্যবর্তী সময় হবে 1 ভাগ f1 মাইনাস f2। অর্থাৎ পরপর দুটি প্রবল শব্দের মধ্যবর্তী সময় যা, পরপর দুটি নিঃশব্দেরও মধ্যবর্তী সময় একই। শিক্ষার্থী বন্ধুরা, এইখান থেকে আমরা একটা জিনিস ব্যাখ্যা করতে পারি। দেখো তো, এই শুরুতেই আমরা একটা পেয়েছিলাম প্রবল শব্দ, তারপরে এইখানে পেয়েছিলাম আরেকটি প্রবল শব্দ। তাহলে এই পরপর দুটি প্রবল শব্দ পাওয়ার মধ্যবর্তী সময় কত? এই যে পরপর দুটি প্রবল শব্দ, মধ্যবর্তী সময় হচ্ছে 1 ভাগ f1 মাইনাস f2, তাহলে 1 ভাগ f1 মাইনাস f2। এই পরপর দুটি প্রবল শব্দের মাঝখানে দেখো তো একটা নিঃশব্দ রয়েছে, মানে কোনো শব্দই আমরা শুনি নাই। তাহলে একটা নিঃশব্দ মানে কি? কোনো শব্দই নাই। তাহলে শব্দ নাই মানে কি? একটা বিট, তার মানে আমরা একটি বিট পেয়েছি। ওকে, তাহলে পরপর দুটা প্রবল শব্দের মাঝখানে একটি বিট তৈরি হয়। আবার খেয়াল করো তো, পরপর দুটি নিঃশব্দের কথা যদি আমরা বলি, এই যে এটি একটি নিঃশব্দ, এটি একটি নিঃশব্দ, এরও মধ্যবর্তী ব্যবধান কত? সময়ের ব্যবধান কত? 1 ভাগ f1 মাইনাস f2। দেখো তো, এই সময়ের মধ্যে মাঝখানে একটি দেখো নিঃশব্দ, এই যে নিঃশব্দ, কিন্তু মাঝখানে দেখো একটা প্রবল শব্দ রয়েছে, মানে জোরে শব্দ শোনা যাবে। তো জোরে শব্দ শোনা যাওয়া মানে কি? এটাও একটি বিট। তার মানে দুটি নিঃশব্দের মধ্যবর্তী সময় ব্যবধানের মধ্যে আমরা একটি বিট শুনতে পাবো। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি,
পরপর দুটি প্রবল শব্দের মাঝখানে একটি বিট রয়েছে, পরপর দুটি নিঃশব্দের মাঝখানেও একটি বিট রয়েছে। তাহলে বলো তো 1/f1 - f2 সময়ে কয়টি বিট শোনা যাবে? একটি বিট শোনা যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তো 1/f1 - f2 f1 - f2 এই সময়ে আমরা কয়টা বিট শুনেছি? এই সময়ে বিট সংখ্যা ইজ ইকুয়াল টু কয়টি? একটি বিট পেয়েছি। তাহলে বলো তো 1 সেকেন্ডে মানে একক সময়ে বিট সংখ্যা কত? বিট সংখ্যা হবে 1 ভাগ, এই সংখ্যাটা নিচে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 1 ভাগ f1 - f2। বলো তো এটা ভাগটাকে যদি গুণ করে দেই তাহলে হবে f1 - f2। তাহলে আমরা কি পেয়েছি? একক সময়ে 1 সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা হচ্ছে f1 - f2। তাহলে আমরা একটু বাংলাটা সুন্দর করে গুছিয়ে লিখি যে একক সময়ে উৎপন্ন বিট সংখ্যা, এই একক সময়ে উৎপন্ন বিট সংখ্যাকে আমরা বড় হাতের n দিয়ে প্রকাশ করব, ইজ ইকুয়াল টু হবে f1 - f2। বলো তো আমরা এটা লিখতে পারি? তাহলে এই কথাটা আমাদেরকে একটু মনে রাখতে হবে গুরুত্বের সাথে। তাহলে একক সময়ে 1 সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা বড় হাতের n ইজ ইকুয়াল টু হবে f1 - f2, মানে এই যে কম্পাঙ্ক দুটো রয়েছে তাদের পার্থক্যের সমান। অর্থাৎ এই সুরশলাকা দুটির কম্পাঙ্কের পার্থক্য যদি ধরো 5 হার্জ হয় তাহলে প্রতি সেকেন্ডে 5টি বিট তৈরি হবে। এই দুইটি সুরশলাকার কম্পাঙ্কের পার্থক্য যদি ধরো 7 হার্জ হয় তাহলে প্রতি সেকেন্ডে 60টি বিট উৎপন্ন হবে। তাহলে আমরা কি পেয়েছি? একক সময়ে উৎপন্ন বিটের সংখ্যা কম্পাঙ্ক দুটির পার্থক্যের সমান। আমি দেখো মাঝখানে এই রকম বিয়োগ চিহ্ন দেইনি, ডিফারেন্স চিহ্ন দিয়েছি। এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? কারণ এই প্রথম সুরশলাকার কম্পাঙ্ক বেশি হতে পারে, দ্বিতীয়টারও বেশি হতে পারে। যদি প্রথমটির কম্পাঙ্ক বেশি হয় তাহলে হবে f1 - f2, প্রথমটা থেকে দ্বিতীয় পদ। আর যদি দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্ক বেশি হয় তাহলে আমরা লিখব f2 - f1, অর্থাৎ যেটি বড় হবে সেটি আমরা প্রথমেই লিখব। যদি এই রকম হয়, ধরো প্রথম সুরশলাকার কম্পাঙ্ক 500 হার্জ আর দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্ক ধরো 495 হার্জ, বলো তো পার্থক্য কত? তাহলে এই দুটির মধ্যে কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 5 হার্জ। তাহলে কম্পাঙ্কের পার্থক্য যত ততটি তো বিট তৈরি হবে, তার মানে প্রতি সেকেন্ডে 5টি বিট শোনা যাবে। আচ্ছা যদি এমন হতো, ধরো এই দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্ক ধরো হচ্ছে কত? আচ্ছা ধরে নাও 492 হার্জ, বলো তো এবার পার্থক্য কত? এবার পার্থক্য হচ্ছে 8 হার্জ। তাহলে এবার প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে? এবার 8টি বিট শোনা যাবে। দেখো আমি এই দ্বিতীয় শর্তে একটা কথা লিখেছিলাম, কম্পাঙ্ক দুটোর পার্থক্য হতে হবে 10 হার্জের সমান বা তার চাইতে ছোট, অর্থাৎ f1 ডিফারেন্স f2 ইকুয়াল অর লেস দ্যান 10, সর্বোচ্চ 10 এর সমান হতে পারে এবং তার চাইতে ছোট হলেই শুধুমাত্র বিট তৈরি হবে, কম্পাঙ্কের মান যদি এই রকম হয়। কেন আমি এই শর্তটা লিখেছি খেয়াল করো তো। এবার যদি এই রকম হয় 490, ওকে, এবার ডিফারেন্স কত? 10 বিট কি তৈরি হবে? হবে। ডিফারেন্স কত? 10, তাহলে কয়টি বিট তৈরি হবে? 10টি বিট তৈরি হবে। এবার যদি এই রকম হয় যে এই মানটা ধরো 489 হার্জ, বলো তো এবার ডিফারেন্স কত? এবার ডিফারেন্স কিন্তু 11, তাহলে প্রতি সেকেন্ডে কয়টি বিট তৈরি হবে? 11টি বিট তৈরি হবে। তাহলে কি কম্পাঙ্কের ডিফারেন্স মানে 10-এর চাইতে যদি বেশি হয়, 11, 12, 13, 14, তাহলে কি বিট তৈরি হবে? উত্তর হচ্ছে বিট তৈরি হবে, কিন্তু সেই বিট কি আমরা শুনতে পাবো? মনে হয় না। কেন না? কারণ আমরা কিন্তু জানি যে আমাদের কানে কোনো একটি শব্দের অনুভূতি বা রেশ এটা কতক্ষণ থাকে? 10 সেকেন্ডের 1 ভাগ সময় থাকে, অর্থাৎ 0.1 সেকেন্ড সময় থাকে। অর্থাৎ আমাদের কানের যে অনুভূতির স্থায়িত্বকাল এটা 1/10 সেকেন্ড। বলো তো 1/10 সেকেন্ড মানে কত? 0.1 সেকেন্ড।
তাহলে কোনো একটি শব্দ আমাদের কানে যদি 0.1 সেকেন্ড সময়ের আগেই যদি আসে, ওকে, তাহলে বলো তো আমরা কি সেই শব্দটি শুনতে পাবো না? কারণ আমার আগের শব্দের রেশ তো এখনো আমার মস্তিষ্কে রয়ে গেছে। নতুন করে যদি এই সময়ের মধ্যে আরেকটা শব্দ আসে তাহলে আমি সেই শব্দটা শুনতে পাবো না, কারণ আগের শব্দের রেশ এখনো আমার মাথা থেকে যায়নি। তাহলে ইমাজিন করো 11টা যদি বিট তৈরি হয়, এটি কি আমরা শুনতে পাবো? না, শুনতে পাবো না। এটি প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা। তাহলে বলো 11টি বিট আমি শুনেছি, 11টি বিট শুনেছি আমি 1 সেকেন্ডে। তাহলে বলো তো একটা বিট আমি শুনবো কত সময়ে? 1/11 সেকেন্ড সময়ে, 0.09 সেকেন্ড। একটু ইমাজিন করে দেখো, দেখো আমার অনুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। আর আমি যদি প্রতি সেকেন্ডে 11টা বিট তৈরি করি তাহলে 0.09 সেকেন্ড পরে আমার আরেকটা বিট আমার কানে এসে পৌঁছাবে। তাহলে আমার আগের বিটের রেশ তো আমার মাথায় থেকেই গেছে। এই সময় পরে যদি আরেকটা বিট আমার কানে পৌঁছায়, সেই বিট আমি বুঝতেই পারবো না, কারণ আগের বিট এখনো আমার মস্তিষ্কে রয়ে গেছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, যদি এই সুরশলাকা দুটির কম্পাঙ্কের ডিফারেন্স যদি সর্বোচ্চ 10 হার্জ হয় কিংবা 10-এর চাইতে কম হয়, তাহলে বিটও তৈরি হবে, সেই বিট আমরা শুনতেও পাবো। কিন্তু কম্পাঙ্কের ডিফারেন্স যদি 10 হার্জের চাইতে বেশি হয়, 11, 12, 13, 14, তাহলে কি বিট তৈরি হবে? উত্তর হচ্ছে বিট তৈরি হবে, কিন্তু সেই শব্দ আমরা, সেই বিট আমরা শুনতে পাবো না, কারণ আমাদের